বাংলাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক বাস্তবতায় ভারত প্রসঙ্গটি বহু বছর ধরেই অত্যন্ত সংবেদনশীল একটি বিষয়। সীমান্ত, পানি বণ্টন, বাণিজ্য, নিরাপত্তা এবং আঞ্চলিক প্রভাব সবকিছু মিলিয়ে দুই দেশের সম্পর্ক কখনো বন্ধুত্বপূর্ণ, কখনো টান উত্তেজনাপূর্ণ। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন রাজনৈতিক আলোচনায় নতুন করে একটি স্লোগান জোরালোভাবে উচ্চারিত হচ্ছে, ভারতীয় পণ্য বর্জন। অনেকেই এটিকে অর্থনৈতিক প্রতিরোধের শক্তিশালী হাতিয়ার হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন এটি আবেগপ্রসূত প্রতিক্রিয়া। কিন্তু একটি বিষয় স্পষ্ট, বাংলাদেশের মানুষের ভেতরে জমে থাকা ক্ষোভ, অভিমান এবং আত্মমর্যাদাবোধের প্রশ্ন এখন আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি উচ্চকিত। অনেক বক্তা এবং বিশ্লেষক দাবি করছেন, বাংলাদেশ যদি এক বছরের জন্যেও ভারতীয় পণ্য বর্জন করতে পারে, তাহলে ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলোতে বড় ধরনের অর্থনৈতিক চাপ তৈরি হবে। বিশেষ করে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং মেঘালয়ের মতো অঞ্চলে বাংলাদেশের বাজারের ওপর নির্ভরশীল অসংখ্য ব্যবসায়ী ক্ষতির মুখে পড়বে। তাদের বক্তব্য অনুযায়ী ভারত এতদিন ধরে বাংলাদেশকে একটি সহজ বাজার হিসেবে ব্যবহার করেছে। বাংলাদেশের মানুষের আবেগ, ভৌগোলিক অবস্থান এবং সীমান্ত নির্ভর বাণিজ্যকে কাজে লাগিয়ে তারা বিশাল অর্থনৈতিক সুবিধা নিয়েছে। কিন্তু এখন সময় এসেছে সেই নির্ভরশীলতার চক্র ভাঙার। এই আলোচনার পেছনে মূলত কাজ করছে সীমান্ত হত্যার দীর্ঘ ইতিহাস। বছরের পর বছর ধরে বাংলাদেশ ভারত সীমান্তে অসংখ্য নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে। কখনো গরু পাচারের অভিযোগে, কখনো অবৈধ অনুপ্রবেশের অভিযোগে, আবার কখনো বিনা কারণেই সীমান্তে গুলি চালানোর ঘটনা ঘটেছে। বাংলাদেশের মানুষের মনে সবচেয়ে গভীর ক্ষতের নামগুলোর একটি হল ফেলানি। কাঁটাতালে ঝুলে থাকা সেই কিশোরীর ছবি এখনও বহু মানুষের স্মৃতিতে গেঁথে আছে। প্রতিবার উচ্চ পর্যায়ের বৈঠকে জিরো বর্ডার কিলিংয়ের প্রতিশ্রুতি দেয়া হলেও বাস্তবে পরিস্থিতির খুব বেশি পরিবর্তন দেখা যায়নি। ফলে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের হতাশা এবং ক্ষোভ তৈরি হয়েছে। এই ক্ষোভ থেকেই অনেকে মনে করছেন, সামরিক শক্তি দিয়ে নয়, বরং অর্থনৈতিক শক্তি দিয়ে জবাব দেওয়া উচিত। কারণ আধুনিক বিশ্বে অর্থনীতিই সবচেয়ে বড় ক্ষমতা। একটি দেশের বাজার যদি অন্য দেশের জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, তাহলে সেই বাজার হারানোর ভয় রাজনৈতিক সিদ্ধান্তেও প্রভাব ফেলে। বাংলাদেশের 18 কোটিরও বেশি মানুষের বাজার দক্ষিণ এশিয়ার অন্যতম বড় ভোক্তা বাজার। প্রতিদিন কোটি কোটি টাকার ভারতীয় পণ্য বাংলাদেশের বাজারে বিক্রি হয়। পোশাক, প্রসাধনী, ওষুধ, পেঁয়াজ, মশলা, চাল, শাড়ি, কসমেটিক্স, ইলেকট্রনিক্স, অসংখ্য খাতে ভারতীয় পণ্যের শক্ত অবস্থান রয়েছে। ফলে অনেকে যুক্তি দিচ্ছেন, এই বিশাল বাজার যদি সচেতনভাবে দেশীয় পণ্যের দিকে ঝুঁকে পড়ে, তাহলে ভারতের রপ্তানি খাতে ধাক্কা লাগতে বাধ্য। তবে বিষয়টি শুধু আবেগ দিয়ে বিচার করলে হবে না, বাস্তব অর্থনীতির দিকটিও দেখতে হবে। বাংলাদেশ ও ভারতের সম্পর্ক কেবল একমুখী নয়। বাংলাদেশ যেমন ভারত থেকে পণ্য আমদানি করে, তেমনি ভারতও বাংলাদেশের বাজার, ট্রানজিট সুবিধা এবং আঞ্চলিক সহযোগিতা থেকে বিভিন্নভাবে লাভবান হয়। একই সঙ্গে বাংলাদেশের গার্মেন্টস শিল্প, বিদ্যুৎ খাত এবং কিছু কাঁচামাল আমদানিও ভারতের সঙ্গে সম্পর্কিত। ফলে সম্পূর্ণ বয়কট বাস্তবায়ন করা খুব সহজ নয়, কারণ বাজারে কোনো পণ্যের বিকল্প তৈরি করতে সময় লাগে। দেশীয় শিল্পকে প্রস্তুত হতে হয়, উৎপাদন বাড়াতে হয়, দাম নিয়ন্ত্রণে রাখতে হয়, না হলে সাধারণ ভোক্তাই ভোগান্তির শিকার হবে। তবুও অনেকের মতে এই আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল আত্মনির্ভরশীলতার প্রশ্ন। দীর্ঘদিন ধরে বাংলাদেশে একটি মানসিকতা তৈরি হয়েছিল যে বিদেশি পণ্য মানেই ভালো পণ্য। কিন্তু গত এক দশকে বাংলাদেশের কৃষি, গবাদি পশু খাত, ঔষধ শিল্প এবং ক্ষুদ্র উদ্যোক্তারা প্রমাণ করেছেন যে দেশীয় উৎপাদন দিয়েও বড় চাহিদা পূরণ করা সম্ভব। একসময় কোরবানির ঈদ মানেই ভারতীয় গরুর উপর নির্ভরশীলতা ছিল। সীমান্ত দিয়ে হাজার হাজার গরু আসত, কিন্তু বর্তমানে বাংলাদেশের খামারিরা নিজেরাই দেশের চাহিদার বড় অংশ পূরণ করতে সক্ষম হয়েছেন। এটি নিঃসন্দেহে একটি বড় পরিবর্তন। ফলে অনেকে মনে করছেন, যদি গবাদি পশুর ক্ষেত্রে সম্ভব হয়, তাহলে অন্যান্য ক্ষেত্রেও ধীরে ধীরে স্বনির্ভর হওয়া সম্ভব। পেঁয়াজ সংকটের উদাহরণও প্রায়ই আলোচনায় আসে। ভারত যখনই নিজেদের বাজারে সংকটের আশঙ্কা দেখে, তখন রপ্তানি বন্ধ করে দেয়। ফলে বাংলাদেশের বাজারে হঠাৎ দাম বেড়ে যায়, সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে। এরপর আবার যখন ভারতে অতিরিক্ত উৎপাদন হয়, তখন সেই পণ্য বাংলাদেশে প্রবেশ করিয়ে বাজার দখলের চেষ্টা করা হয়। এই অভিজ্ঞতা থেকেই অনেকে বলছেন, কৃষি ও খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে বাংলাদেশের নিজেদের সক্ষমতা বাড়াতে হবে। স্থানীয় কৃষককে সহায়তা দিতে হবে, কোল্ড স্টোরেজ, আধুনিক সংরক্ষণ ব্যবস্থা এবং কৃষি প্রযুক্তিতে বিনিয়োগ বাড়াতে হবে।
অর্থনৈতিক বয়কটের সমর্থকরা আরও একটি বিষয় তুলে ধরছেন, রাজনৈতিক ভাষা এবং আচরণ। ভারতের কিছু রাজনৈতিক নেতা প্রায়ই বাংলাদেশ নিয়ে উস্কানিমূলক বক্তব্য দেন। কখনো অনুপ্রবেশের অভিযোগ, কখনো সীমান্ত নিয়ে বিতর্ক, কখনো ধর্মীয় ইস্যু ব্যবহার করে তারা নিজেদের ভোট ব্যাংক শক্ত করার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। বাংলাদেশের মানুষ মনে করেন একটি স্বাধীন রাষ্ট্রকে এভাবে রাজনৈতিক প্রচারণার উপাদান বানানো অসম্মানজনক, ফলে মানুষের ভেতরে প্রতিক্রিয়া তৈরি হওয়াটাই স্বাভাবিক। তবে বাস্তব হল আন্তর্জাতিক সম্পর্ক শুধু আবেগ দিয়ে পরিচালিত হয় না। এখানে কৌশল, অর্থনীতি, ভূ-রাজনীতি এবং কূটনীতির সমন্বয় থাকে। ভারত দক্ষিণ এশিয়ার অন্যতম বড় অর্থনীতি এবং আঞ্চলিক শক্তি। অন্যদিকে বাংলাদেশও এখন আর আগের অবস্থায় নেই। রপ্তানি, বৈদেশিক মুদ্রা, অবকাঠামো উন্নয়ন এবং মানব সম্পদে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। ফলে দুই দেশের সম্পর্কেও একটি নতুন ভারসাম্য তৈরি হওয়া জরুরি। বাংলাদেশের মানুষ এখন সম্মানভিত্তিক সম্পর্ক চায়। তারা বন্ধুত্ব চায়, কিন্তু আধিপত্য চায় না। অনেকে মনে করেন সরাসরি ঘৃণা বা বিদ্বেষ ছড়ানোর বদলে ইতিবাচক অর্থনৈতিক জাতীয়তাবাদ গড়ে তোলা বেশি কার্যকর হতে পারে। অর্থাৎ মানুষ যদি দেশীয় পণ্য ব্যবহারে উৎসাহিত হয়, স্থানীয় উদ্যোক্তাদের সমর্থন করে, কৃষকের পণ্য কেনে এবং নিজস্ব শিল্পকে শক্তিশালী করে, তাহলে সেটি দীর্ঘমেয়াদে দেশের অর্থনীতিকে উপকৃত করবে। একই সঙ্গে বিদেশি পণ্যের ওপর অতিরিক্ত নির্ভরশীলতাও কমবে। এটি কেবল ভারতের ক্ষেত্রে নয়, যে কোনো দেশের ক্ষেত্রেই প্রযোজ্য। বাংলাদেশের তরুণ সমাজ এই আলোচনার কেন্দ্রে চলে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক তরুণ দেশীয় পণ্য ব্যবহারের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। কেউ দেশীয় ফ্যাশন ব্র্যান্ড প্রচার করছেন, কেউ কৃষি পণ্য, কেউ টেকনোলজি খাত নিয়ে কাজ করছেন। এই প্রবণতা ইতিবাচক, কারণ অর্থনৈতিক শক্তির মূল ভিত্তি হল উৎপাদন ক্ষমতা এবং উদ্যোক্তা সৃষ্টি। একটি দেশ তখনই সত্যিকারের শক্তিশালী হয় যখন তার তরুণরা ভোক্তা নয়, বরং উৎপাদক হয়ে ওঠে। তবে এখানে একটি সতর্কতাও জরুরি। কোনো দেশের সাধারণ মানুষকে ঘৃণার চোখে দেখা বা বিদ্বেষ ছড়ানো কখনোই সমাধান হতে পারে না। ভারতেও কোটি কোটি সাধারণ মানুষ আছেন যারা বাংলাদেশের প্রতি বন্ধুত্বপূর্ণ মনোভাব পোষণ করেন। দুই বাংলার সংস্কৃতি, ভাষা, ইতিহাস এবং আবেগের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। রাজনৈতিক মতবিরোধ থাকতেই পারে, কিন্তু সেটি যেন মানবিক সম্পর্ক নষ্ট না করে সেদিকেও খেয়াল রাখতে হবে। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের জন্য সবচেয়ে কার্যকর পথ হতে পারে বহুমুখী অর্থনৈতিক কৌশল, অর্থাৎ দেশীয় শিল্পকে শক্তিশালী করা, অন্যদিকে আন্তর্জাতিক বাজার বৈচিত্র্যময় করা। চীন, তুরস্ক, মালয়েশিয়া, ভিয়েতনাম, মধ্যপ্রাচ্য এবং ইউরোপের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়ালে কোনো একটি দেশের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা কমে যাবে। একই সঙ্গে স্থানীয় শিল্প উদ্যোক্তাদের টেকনোলজি, ঋণ সুবিধা এবং নীতিগত সহায়তা দিতে হবে। সীমান্ত হত্যার বিষয়েও আন্তর্জাতিক আইন ও মানবাধিকার প্রশ্নকে আরও জোরালোভাবে বিশ্বমঞ্চে তুলে ধরা দরকার। কূটনৈতিক চাপ, আন্তর্জাতিক জনমত এবং মানবাধিকার সংগঠনগুলির ভূমিকা এখানে গুরুত্বপূর্ণ হতে পারে। কারণ একটি সভ্য বিশ্বের কাছে শান্তিকালীন সীমান্তে নিরস্ত্র মানুষ হত্যার কোনো গ্রহণযোগ্যতা নেই। বাংলাদেশ যদি শক্তিশালী কূটনৈতিক স্থান নিতে পারে, তাহলে আন্তর্জাতিক সমর্থনও বাড়তে পারে। অর্থনৈতিক বয়কট নিয়ে যারা কথা বলছেন, তাদের বক্তব্যের ভেতরে মূলত একটি বার্তা রয়েছে: আত্মমর্যাদা। তারা বলতে চাইছেন বাংলাদেশকে আর দুর্বল বা নির্ভরশীল রাষ্ট্র হিসেবে দেখার সুযোগ নেই। এই দেশের মানুষ নিজেদের অধিকার, সম্মান এবং অর্থনৈতিক সক্ষমতা সম্পর্কে আগের চেয়ে অনেক বেশি সচেতন। ফলে যে কোনো বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে প্রতিক্রিয়া তৈরি হওয়াটাই স্বাভাবিক। কিন্তু শেষ পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, আমরা কী ধরনের বাংলাদেশ চাই? এমন একটি বাংলাদেশ যে আবেগের বশে সিদ্ধান্ত নেবে, নাকি এমন একটি বাংলাদেশ যে শতকৌশলগতভাবে নিজের অর্থনীতি, কূটনীতি এবং আন্তর্জাতিক অবস্থানকে আরও শক্তিশালী করবে? হয়তো বাস্তব সমাধান এই দুইয়ের মাঝামাঝি কোথাও। দেশীয় শিল্পকে শক্তিশালী করা অবশ্যই দরকার, কৃষক ও উদ্যোক্তাকে রক্ষা করাও দরকার, সীমান্ত হত্যার বিরুদ্ধে সোচ্চার হওয়াও দরকার, কিন্তু একই সঙ্গে আঞ্চলিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক বাস্তবতাও মাথায় রাখতে হবে। বাংলাদেশ এখন এমন এক পর্যায়ে দাঁড়িয়ে আছে যেখানে আবেগকে শক্তিতে রূপান্তর করার সুযোগ রয়েছে। যদি মানুষ সচেতনভাবে দেশীয় উৎপাদনকে প্রাধান্য দেয়, যদি সরকার সঠিক নীতি গ্রহণ করে, যদি উদ্যোক্তারা মানসম্মত পণ্য তৈরি করতে পারে, তাহলে অর্থনৈতিক স্বাধীনতা আরও শক্তিশালী হবে। আর তখন কোনো দেশের দাদাগিরি বা চাপই বাংলাদেশের আত্মবিশ্বাসকে নাড়াতে পারবে না। সবশেষে বলা যায়, বাংলাদেশে পণ্য বর্জনের ডাক কেবল একটি রাজনৈতিক স্লোগান নয়, এটি বাংলাদেশের মানুষের ভেতরে জমে থাকা ক্ষোভ, আত্মপরিচয় এবং অর্থনৈতিক আত্মনির্ভরতার আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ। কেউ এটিকে বাস্তবসম্মত মনে করেন, কেউ মনে করেন অতিরঞ্জিত।
কিন্তু একটি বিষয় অস্বীকার করার উপায় নেই, বাংলাদেশের মানুষ এখন নিজেদের শক্তি সম্পর্কে অনেক বেশি সচেতন। আর এই সচেতনতা যদি গঠনমূলক পথে পরিচালিত হয়, তাহলে সেটিই হতে পারে বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনৈতিক ও রাজনৈতিক শক্তির সবচেয়ে বড় ভিত্তি।